আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি পাবেন দারুণ সব গোয়েন্দা কাহিনী, একের পর এক রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত আর শ্বাসরুদ্ধকর মোড়। সত্যি, মিথ্যে, অপরাধ আর প্রমাণ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া, যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। আপনাদের সবাইকে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল, তাই হেডফোন পরে বসে পড়ুন, কারণ গল্প শুরু হচ্ছে ঠিক এখনই। আজকের গল্প, গলা কাটার রহস্য। শীতের সন্ধ্যা। কলকাতার উত্তরের এক পুরনো অঞ্চলে পেছনের গলি দিয়ে ধোঁয়া উঠছে চায়ের দোকান থেকে। দূরে ভেসে আসছে কালীঘাটের ঘণ্টার শব্দ। অথচ এই শান্ত প্রাচীন পাড়ায় হঠাৎই ছন্দপতন ঘটল। মৃতদেহ। একটি ছোট্ট গলিপথের কোণায় পুরনো দোতলা বাড়ির নিচের ঘরের মেঝেতে পড়ে আছে একজন মধ্যবয়স্ক লোকের রক্তাক্ত দেহ। গলা সম্পূর্ণ কাটা। ছুরি কিংবা ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটা হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। লোকটির নাম ছিল মনোহর শীল। পেশায় স্বর্ণকার, বছর 40-এর মতো বয়স। এলাকায় সুনাম ছিল। এমন একজন মানুষকে এইভাবে খুন করা কেন? কে করতে পারে এমন কাজ? 5 মিনিটের মধ্যে থানার পুলিশ চলে আসে। এসআই তন্ময় মিত্র ঘটনাস্থল ঘিরে ফেলেন। তিনি অল্প বয়সী কিন্তু অভিজ্ঞ। তার এক চোখ সবসময় কিসে যেন খুঁজে বেড়ায় অদৃশ্য সূত্র। তিনি নোট নিচ্ছিলেন, হঠাৎই একটি নাম বললেন, অভিজিৎ রায়কে খবর পাঠাও। অভিজিৎ রায়, প্রাইভেট ডিটেকটিভ। 45 বছর বয়সী অভিজিৎ রায়, প্রাক্তন ফরেন্সিক এক্সপার্ট, এখন প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করেন। পাঞ্জাবি সমাপত্র পত্রিকা পড়া এই মানুষটি বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে আগুনের মতো জ্বলছেন রহস্য উদ্ঘাটনের নেশায়। যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান, চারদিক অন্ধকারে ডুবে গেছে। তন্ময় এগিয়ে এলেন। এবারেরটা একটু কঠিন, রায়দা, বলল তিনি। একদম ক্লিন কাট মার্ডার, কিন্তু কোনো চিৎকার, কোনো সাক্ষী নেই। অভিজিৎ নিচু হয়ে মৃতদেহটা পরীক্ষা করলেন। গলায় কাটা চিহ্ন দেখলেন, একটানে কাটা হয়েছে নিখুঁতভাবে। কোনো অপেশাদার কাজ নয়। পাশে মেঝেতে শুকনো রক্তের পাশে একটি চিঠির টুকরো পাওয়া গেল। লেখা, তুমি যা নিয়েছ তা ফেরত দাও, নইলে একে একে সব শেষ হবে। চোখ ছোট করে তাকালেন অভিজিৎ। এটা ব্যক্তিগত প্রতিশোধ, তিনি বললেন ধীরে। ঘড়ির কাঁটা তখন রাত 10:30। মনোহর শীলের মৃতদেহ পুলিশ নিয়ে গেছে, ঘরটিকে সিল করে ফেলা হয়েছে। অভিজিৎ রায় ধীরে ধীরে চারপাশ ঘুরে ঘুরে দেখছিলেন। প্রাচীন দেওয়ালের রং উঠে গেছে, বইয়ের তাক ধুলো ভরা। কিন্তু একটা জিনিস তাঁর চোখে পড়ল, দেওয়ালের উপর একটি ছোট কাঠের ফ্রেম, যার মধ্যে রাখা এক পুরনো সাদাকালো ছবি। ছবিতে 3 জন পুরুষ, মনোহর শীল আর 2 অজানা মুখ। 3 জনেই হেসে দাঁড়িয়ে আছেন এক গয়নার দোকানের সামনে। এই ছবিটা সরান, অভিজিৎ বললেন। পেছনে কিছু লেখা ছিল, শুভারম্ভ 2007, মনোহর, কিশোর, নবীন। তন্ময় বললেন, মানে ওরা 3 জন পার্টনার ছিল সম্ভবত, এবং খুনের সূত্র এখানেই লুকিয়ে আছে, বললেন অভিজিৎ। তদন্ত শুরু। পরদিন সকালে অভিজিৎ রায় খোঁজ শুরু করলেন কিশোর আর নবীনের। স্থানীয় থানার রেকর্ড, ব্যবসায়ী সমিতির খাতা, এমনকি পুরনো খবরে খোঁজ নিয়ে বের করলেন। কিশোর পাল পার্ক সার্কাসে থাকেন, এখন আর কোনো গয়নার দোকান চালান না, সিকিউরিটি ব্যবসা চালান। নবীন সাহা 7 বছর আগে দুর্ঘটনায় মারা গেছেন, রহস্যজনক এক গাড়ি অ্যাক্সিডেন্টে। অভিজিৎ গেলেন কিশোর পালের কাছে। সাক্ষাৎ কিশোর পালের সঙ্গে। কিশোর পাল এখন মোটাসোটা, গলায় সোনার চেন, চোখে হালকা আতঙ্কের ছাপ। অভিজিৎ পরিচয় দিতেই থমকে গেলেন। মনোহর। খুন হয়েছে? গলায় কাঁপন। হ্যাঁ, গলা কাটা অবস্থায়। আপনি কি জানতেন কেউ ওকে হুমকি দিচ্ছে? না। মানে, আমি তো অনেক বছর যোগাযোগ রাখিনি। এই ছবি দেখুন, অভিজিৎ সেই পুরনো ছবিটা বের করে দিলেন। কিশোর ফ্রেমটা হাতে নিয়ে চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, আমরা 3 জন মিলে শুভারম্ভ গয়নার দোকান খুলেছিলাম। খুব ভালো চলছিল।
কিন্তু তারপর অভিজিৎ আগ্রহে তাকালেন। মনোহর একদিন আমাদের না জানিয়ে দোকানের সমস্ত সোনা এক রাতে সরিয়ে ফেলল। বলল যে দাঙ্গা হবে, রক্ষা করতে হবে। কিন্তু পরদিন সেই সোনা আর খুঁজে পাওয়া গেল না। মানে? মনোহর দাবি করল ডাকাতি হয়েছে, কিন্তু আমাদের সন্দেহ হল সেই কিশোর। থেমে গেল। তারপর কি মামলা করলেন না? চেয়েছিলাম, কিন্তু নবীন বলল থেমে যেতে। কিছু টাকা দিয়েছিল মনোহর, বলেছিল ফেরত দেবে। আর নবীনও কিছুদিন পর মারা গেল। নতুন সন্দেহ। ফিরে আসার পথে অভিজিৎ রায়ের মাথায় ঘুরতে লাগল প্রশ্নগুলো। মনোহর কি সত্যিই সেই সোনা সরিয়েছিল? নবীনের মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা ছিল? আর এত বছর পর হঠাৎ কেন মনোহর খুন হল? ঠিক সেই সময় ফোন এলো তন্ময় মিত্রর। রায়দা, একটা খোঁজ পেয়েছি। মনোহরের বাড়ির পাশের ফ্ল্যাটে একটি বৃদ্ধা মহিলা থাকেন, নাম অনুরাধা দে। উনি বলেছেন ঘটনার রাতে উনি একটা ঝগড়ার আওয়াজ শুনেছেন। কারো গলা চেনা চেনা লাগছিল। চেনা? হ্যাঁ, উনি বলেছেন সেই গলাটা কিশোর পালের মতোই শুনিয়েছিল। অনুরাধা দে ৭১ বছরের বৃদ্ধা, মনোহর শীলের পাশের ফ্ল্যাটে থাকেন। ওনার চোখে বড় চশমা, কানে তুলোধরা শ্রবণযন্ত্র। অভিজিৎ রায় ও তন্ময় মিত্র তাঁর ফ্ল্যাটে পৌঁছালে তিনি ১ কাপ চা এনে দিলেন দুজনের জন্য। সেদিন রাতের কথা বলুন অনুরাধা দেবী, বললেন অভিজিৎ। আমি রাত তখন ঠিক ১০টা ছুঁই হবে, শুরু করলেন তিনি। টিভি চলছিল, হঠাৎ শুনি মনোহরের ঘরে কে যেন খুব জোরে কথা বলছে। একটা পুরুষ গলা, ঝাঁঝালো। মনোহরকেও বলতে শুনলাম, তুই কিসের বিচার চাইছিস? আর কিছু শুনলেন? হ্যাঁ, গলার স্বরটা কোথায় যেন শুনেছি আগেও। মনে হলো অনেক পুরনো কারো গলা। চেনা লাগে। অনুরাধা একটু ভেবে বললেন, মনোহর যখন বন্ধুদের ডাকত মাঝে মাঝে, তখন একটা মোটা গলার লোক আসত। গলার স্বরটা তার মতোই। এই লোকটিকে ছবিতে চিনতে পারবেন? অভিজিৎ তাঁর মোবাইলে কিশোর পালের একটা ছবি দেখালেন। অনুরাধার চোখ কুঁচকে গেল, মুখে অস্পষ্ট চাহনি। এই লোকটার গলাটাই শুনেছিলাম সেদিন। প্রমাণ কিন্তু অপর্যাপ্ত। অভিজিৎ রায় ধীরে ধীরে ঘুরে তাকালেন জানালার দিকে। সেদিন রাতে কেউ কিশোর পালকে ফ্ল্যাটে দেখেনি, কিন্তু গলার সূত্র মেলে যাচ্ছে। কিন্তু প্রমাণ হিসেবে কি এটি যথেষ্ট? তন্ময়, মনোহরের ফোন রেকর্ড পেয়েছ? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, শেষ কলটা সন্ধ্যা ৮:৫২ করা হয়েছিল। নাম্বারটা ট্র্যাক করে দেখা গেছে, কলটা এসেছে কিশোর পালের নম্বর থেকে। তাহলে ওর সঙ্গে দেখা করাটাই নিশ্চিত। দ্বিতীয় মৃত্যু। এমন সময় খবর এলো আরেকটি মৃতদেহ পাওয়া গেছে। পশ্চিম কলকাতার এক পরিত্যক্ত গ্যারেজে পাওয়া গেল এক পুরুষের মৃতদেহ। গলায় রক্তের দাগ, কিন্তু পুরোপুরি কাটা নয়। মৃতের নাম বিশ্বজিৎ সরকার। তন্ময় বলল, এই নামটা মনোহরের ঠিকানার কাগজে পাওয়া গেছে। আইনজীবী হিসেবে কাজ করত। মনোহর কিছু সম্পত্তি ট্রান্সফার করতে চেয়েছিল। অভিজিৎ এবার আরও গভীরভাবে ভাবতে লাগলেন। মনোহর কি তার সমস্ত সোনা এখন বিক্রি করে সম্পত্তি কিনতে চাইছিল? তেমনই মনে হচ্ছে, তন্ময় বলল। আর কেউ যেন জানতে পেরে বাধা দিতে চাইছিল। রহস্য ঘনাচ্ছে। মনোহর, বিশ্বজিৎ, দুইজনেই খুন, আর দুজনের সঙ্গেই কিশোরের কোনো না কোনো যোগ আছে। তবে একটা জিনিস এখনো অজানা, নবীনের মৃত্যু। অভিজিৎ এবার গেলেন নবীনের পুরনো বাড়িতে। ওনার স্ত্রী মীনা সাহা এখনো সেখানে থাকেন। তিনি বললেন, আমার স্বামীকে যে গাড়িটা ধাক্কা মারে সেটা আজও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বলেছিল অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি জানতাম ওটা দুর্ঘটনা ছিল না। আপনার কি মনে হয় কে করতে পারে? নবীন কিছুদিন ধরে খুব ভয়ে ছিল। মনোহরকে নিয়ে কিছু বলছিল, আর কিশোরের সঙ্গে ঝগড়াও হয়েছিল। এক নতুন চরিত্র, দীপা শীল। মনোহরের মেয়ে দীপা, যিনি শহরের বাইরে চাকরি করেন, তিনি ফিরে এসেছেন বাবার মৃত্যুর পর। অভিজিৎ তাঁর সঙ্গে দেখা করতে গেলেন। দীপা বললেন, বাবা কিছুদিন ধরে খুব চিন্তিত ছিলেন। বারবার বলতেন পুরনো ভুলের খেসারত দিতে হবে। কোন ভুল? বলতেন যে একবার কাউকে ঠকিয়েছিলেন তারাই ফিরে আসছে প্রতিশোধ নিতে। অভিজিৎ এবার নিশ্চিত
এটা কোনো সাধারণ খুন নয়। এটা বদলা, বছরের পর বছর জমে থাকা ক্রোধের ফল। রাত তখন 11টা। শহরের আলো নিভে আসছে, কিন্তু অভিজিৎ রায়ের ঘরে আলো জ্বলছে। ডায়েরির পাতায় ছড়িয়ে ছিটিয়ে লেখা কিছু শব্দ: সোনা, দ্রোহ, গোপন চুক্তি, দ্বিতীয় মৃত্যু। তিনি টেবিলে বসে, সামনে রাখা কফির কাপ ঠান্ডা হয়ে গেছে। হঠাৎই ফোন বাজল। তন্ময় মিত্র। রায়দা, একটা নতুন সূত্র পেয়েছি। বিশ্বজিতের খুনের আগে সে একজনের সঙ্গে ঝগড়া করেছিল, মনোহরের পুরনো দোকানের এক কর্মচারী, নাম রবিন ঘোষ। তাকে খুঁজে বের করো, বললেন অভিজিৎ। রবিন ঘোষের গোপন স্বীকারোক্তি। রবিন ঘোষ ধরা পড়ল এক পুরনো হোটেলের ঘর থেকে। পুলিশ তাকে নিয়ে এলো জিজ্ঞাসাবাদের জন্য। আমি কাউকে মারিনি, আমি কিছু জানতাম না, চিৎকার করে বলল সে। তাহলে বিশ্বজিতের সঙ্গে ঝগড়া কেন, জিজ্ঞেস করলেন অভিজিৎ। ও আমাকে হুমকি দিচ্ছিল, বলছিল যদি আমি মুখ খুলি তাহলে আমারও পরিণতি খারাপ হবে। তুমি কি জানো? রবিন ধীরে ধীরে বলল, 2007 সালের সেই রাতে মনোহরবাবু দোকানের সব সোনা বের করে কিশোরদার গ্যারেজে রেখেছিলেন। মানে? হ্যাঁ, কিশোরদা আর উনি একসাথে প্ল্যান করেছিলেন সব সোনা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার। নবীনবাবু জানত না। যখন জানতে পারল, প্রতিবাদ করল, কিন্তু ওরা বলল তাকে কিছু টাকা দিয়ে চুপ করিয়ে দেবে। তাহলে নবীনের মৃত্যু দুর্ঘটনা নয়। আমি শুনেছিলাম কিশোরদা গাড়ির চালককে বলেছিল, দেখিস যেন ওটা শেষ হয়ে যায়। কিশোর পাল, আসল মুখোশ উন্মোচন। এতদিনে সব খণ্ড খণ্ড কাহিনী একসঙ্গে জোড়া লাগছে। অভিজিৎ রায় বললেন তন্ময়কে, এখনো আমাদের হাতে যথেষ্ট সরাসরি প্রমাণ নেই, তবে আমাদের একটা ফাঁদ পাতা দরকার। কি রকম? তন্ময় জিজ্ঞেস করল। কিশোর পালকে একটা মিথ্যে তথ্য দাও, বলো আমরা সেই পুরনো গ্যারেজ থেকে কিছু অবশিষ্ট সোনা পেয়েছি। দেখো ও কি প্রতিক্রিয়া দেয়। ফাঁদে পড়ল কিশোর। কিশোর পাল তখন তার অফিসে। খবর পেয়ে সে রাগে কাঁপছে। গ্যারেজে? ওরা গ্যারেজ ঘেঁটেছে। কে বলল? সে তৎক্ষণাৎ গাড়িতে চড়ে গেল সেই পুরনো গ্যারেজের দিকে। কিন্তু সে জানত না, সেই গ্যারেজে আগে থেকেই অপেক্ষা করছিল অভিজিৎ, তন্ময় এবং 2 জন পুলিশ অফিসার। কিশোর পাল, অভিজিৎ এগিয়ে এলেন। খুঁজছিলেন কিছু? তুমি এখানে কেন? গলা কাঁপছিল কিশোরের। বিশ্বজিতের খুন তুমি করনি? না। ও ও নিজে গলায় ছুরি চালিয়েছে। আর মনোহর? নবীন? কিশোর এক মুহূর্ত চুপ করে রইল। তারপর হঠাৎ রেগে চিৎকার করে উঠল, ওরা আমাকে ঠকিয়েছিল, আমি শুধু আমারটা ফেরত চেয়েছিলাম। তুমি খুনি, কিশোর, বললেন অভিজিৎ, আর তুমি ধরা পড়েছ তোমার লোভ আর প্রতিশোধের আগুনে। একটি চিঠি, একটি সত্য। তদন্ত শেষে মনোহরের ঘরের একটি পুরনো বাক্সে পাওয়া গেল একটি অসমাপ্ত চিঠি, দীপার উদ্দেশ্যে লেখা। দীপা, আমি জানি আমি ভুল করেছি, নবীনকে ঠকিয়েছি। কিশোরের সঙ্গে চুক্তি করে আমি শুধু সোনা নয়, নিজের আত্মাও হারিয়েছিলাম। এখন আমি সব ফেরত দিতে চাই, পাপের বোঝা হালকা করতে চাই। যদি না পারি, অন্তত তুমি যেন সত্যিটা জানতে পারো। তোমার বাবা। গল্পের শেষ না শুরু। কিশোর পাল এখন কারাগারে। দীপা এখন তার বাবার সম্পত্তির প্রকৃত মালিক। অভিজিৎ রায় আবার তার বইয়ের তাকের দিকে ফিরে যান, একটি নতুন কেসের অপেক্ষায়। বাইরে তখন ভোরের আলো। পাখির ডাকে ভেসে আসছে শহরের নতুন দিনের বার্তা। কিশোর পাল ধরা পড়েছে। পুলিশি হেফাজতে সে স্বীকার করেছে মনোহর এবং বিশ্বজিতের খুনের কথা। নবীনের মৃত্যুর পেছনেও তার হাত ছিল বলে প্রমাণ মেলে গেছে। কিন্তু অভিজিৎ রায়ের মন শান্ত নয়। কিছু একটা অসম্পূর্ণ। তিনি জানেন কিশোর পাল প্রতিশোধ নিতে চেয়েছিল ঠিকই, কিন্তু তার একার পক্ষে এত নিখুঁতভাবে এত বড় কাণ্ড ঘটানো সম্ভব নয়। তার পেছনে কি কেউ ছিল? এক অজানা নাম, ডি। মনোহরের ঘরের পুরনো চিঠিপত্র ঘাঁটতে গিয়ে অভিজিৎ পেলেন একটি অদ্ভুত খাম। খামের উপরে লেখা, শুধু আমার মৃত্যুর পর খোলা যাবে, ডি। চিঠিতে লেখা ছিল, আমি জানি কিশোর একা কাজ করছে না, একজন ছায়ার মানুষ তাকে চালাচ্ছে, যে এই পুরো কাহিনীর নাট্যকার।
আমার অতীতের ভুল শুধু ব্যবসায়িক নয়, ব্যক্তিগত। দীপা নয়, ওর চেয়েও পুরনো কেউ। এই নামহীন ডিকে খুঁজে পাওয়াই এখন অভিজিৎ রায়ের মূল টার্গেট। তদন্ত এক নতুন দিকে। তন্ময় বলল, রায়দা, আপনি কি সন্দেহ করছেন কিশোর পাল কাউকে শেল্টার দিচ্ছে? না, আমি বলছি সে কাউকে ফলো করছে। অর্থ, পরিকল্পনা, এমনকি তথ্য পাচার, সবকিছুতেই আরেকজন জড়িত ছিল। কিন্তু কে? ডিকে খুঁজতে হবে, এবং সেটা মনোহরের অতীতেই লুকিয়ে আছে। এক পুরনো খাতা। দীপাশীল তার বাবার পুরনো অফিসের জিনিসপত্র ঘাঁটছিলেন। হঠাৎই পেলেন একটি লাল খাতা, যার প্রথম পাতায় লেখা ব্যক্তিগত ঋণ হিসাব ডিসেন। অভিজিৎ রায় খাতা খুলে দেখলেন 2005 সালে মনোহর একজন দীপঙ্কর সেন নামের এক ব্যক্তির কাছ থেকে 8 লাখ টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু কোনো সময়ে সেই টাকা ফেরত যায়নি। দীপঙ্করের ঠিকানা ছিল রানীগঞ্জ, পরে কলকাতায় চলে এসেছিল। শেষ যে রেকর্ড পাওয়া গেছে, সে তখন এক ফাইন্যান্স কোম্পানি চালাত। দীপঙ্কর সেন আরেক মুখোশ। দীপঙ্করের খোঁজ পাওয়া গেল এক নিচু তলার অফিসে, যেখানে এখন সে সিকিউরিটি সার্ভিস চালায়। অভিজিৎ যখন সেখানে পৌঁছালেন, দীপঙ্কর এক মুহূর্ত অভিজিৎকে দেখে চুপ করে গেল। মনোহর শীল কি আপনার পরিচিত ছিলেন? হ্যাঁ, ধীরে বলল দীপঙ্কর। একসময় আমার বন্ধু ছিল, তারপর বিশ্বাসঘাতকতা করল। তারপর আমি ধ্বংস হয়ে গিয়েছিলাম। আমার ব্যবসা, সংসার সব শেষ হয়ে গিয়েছিল। আমি ফিরে এসেছিলাম প্রতিশোধ নিতে। আপনি কি কিশোর পালকে সহায়তা করেছিলেন? হ্যাঁ, খুনের পরিকল্পনাও। দীপঙ্কর ঠান্ডা চোখে তাকিয়ে বলল, না, আমি শুধু পুরনো আগুনে ঘি দিয়েছি। অভিজিৎ রায়ের শেষ চাল। এবার অভিজিৎ বুঝলেন, খেলাটা আসলে দুইজন খেলোয়াড়ের, একজন হাতে ছুরি, আরেকজন হাতে আগুন। তিনি পুলিশের কাছে অনুরোধ করলেন দীপঙ্করের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগ আনতে। দীপঙ্কর এখন গ্রেপ্তার। একটি চিঠি, এক শান্তি। দীপাশীল তাঁর বাবার লেখা সব চিঠি, খাতা ও পুরনো হিসাব একত্র করে একটা ফাউন্ডেশন তৈরি করলেন, ক্ষমার আলো নামে, যাতে অতীতের পাপ দিয়ে ভবিষ্যতের ভালো কিছু করা যায়। অভিজিৎ রায় সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুখে তাঁর সেই পুরনো মৃদু হাসি। গল্প শেষ নয়, গলা কাটার রহস্য সমাধান হয়েছে। কিন্তু অভিজিৎ জানেন, শহর আরও অনেক ছায়ার মানুষ লুকিয়ে আছে, যাদের রহস্য এখনও অন্ধকারে, আর সেই অন্ধকারই ডাকে তাকে। অভিজিৎ রায় ভেবেছিলেন কিশোর পাল আর দীপঙ্কর সেন ধরা পড়ায় রহস্যের শেষ পর্দা পড়েছে। কিন্তু তখনই একটি অনামা চিঠি পৌঁছালো তাঁর ঠিকানায়, হাতে লেখা মাত্র একটি বাক্য, সবকিছু এখনো জানা হয়নি। চিঠির কাগজের প্রান্তে একটি আঙ্গুলের ছাপ ছিল, একটি নারীর। অদ্ভুতভাবে পরিচিত সেই দাগ। তদন্ত আবার শুরু হল। অচেনা পরিচিত শর্মিষ্ঠা দে। মনোহরের পুরনো প্রতিবেশী অনুরাধা দে হঠাৎ একদিন ফোন করলেন অভিজিৎকে। রায়বাবু, বললেন তিনি, মনোহরের ফ্ল্যাটে প্রায়ই আসত একটা মেয়ে। নাম বলেছিল শর্মিষ্ঠা। আমি ঠিক জানি না সে কে, কিন্তু মনোহরের সঙ্গে সম্পর্কটা খুব ঘনিষ্ঠ ছিল। অভিজিৎ শর্মিষ্ঠা দেকে নিয়ে খোঁজ শুরু করলেন। তন্ময় জানালেন, একটা পুরনো লোন অ্যাপ্লিকেশনে নাম পেয়েছি, শর্মিষ্ঠা দে। সেখানে সে মনোহরের ব্যবসার সঙ্গে অ্যাফিলিয়েটেড দেখানো হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সেই নামেই এখন আর কেউ নেই। লুকিয়ে থাকা সম্পর্ক। মনোহরের একটি সিক্রেট ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেল, যেখানে মাঝে মধ্যেই টাকা ঢুকত। ওখান থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট নাম্বারে টাকা পাঠানো হতো। তদন্তে দেখা গেল, সেই অ্যাকাউন্ট শর্মিষ্ঠা দে নামের এক নারীর নামে, যার বর্তমান পরিচয় শর্মিষ্ঠা চৌধুরী, এখন এক নামী এনজিও চালান। অভিজিৎ তাঁর সঙ্গে দেখা করতে গেলেন। আপনি কি মনোহর শীলকে চিনতেন? শর্মিষ্ঠা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর বললেন, আমি ওর প্রেমিকা ছিলাম অনেক বছর আগে, যখন আমি খুবই ছোট ছিলাম। আপনার কাছেই কি মনোহর টাকা পাঠাতেন? হ্যাঁ, কারণ আমি তার কিছু গোপন তথ্য জানতাম, যা ও প্রকাশ পেতে দিত না। আপনি কিশোর পাল বা দীপঙ্করের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু আমি জানতাম মনোহর একদিন না একদিন শাস্তি পাবেই। তাহলে চিঠি কে পাঠালো? অভিজিৎ এবার সন্দেহ করলেন, চিঠি হয়তো কোনো তৃতীয় ব্যক্তি পাঠিয়েছে,
যে পুরো খেলাটা দূর থেকে দেখছিল। সেই সন্ধ্যায় এক অচেনা নম্বর থেকে ফোন এলো। রায়বাবু, আপনি কি চান এই খেলার শেষ ক্লু? আপনি কে? আমি ছিলাম দীপঙ্করের লোক, এখন আর নই। কিশোর পাল, দীপঙ্কর, শর্মিষ্ঠা সবাই ছিল শুধু এক একটা মোহর। চালটা চলেছিল অন্য জায়গা থেকে। কে? মনোহরের নিজের ভাই সমরশীল। নতুন মোড, ভাইয়ের বদলা। সমরশীল মনোহরের ছোট ভাই, বহু বছর আগে পারিবারিক ব্যবসা থেকে বিতাড়িত হয়েছিল। অভিজিৎ খোঁজ নিয়ে জানলেন সে এখন বাইরে থাকলেও কলকাতায় মাঝে মধ্যে গোপনে আসে। আরও জানা গেল বিশ্বজিৎ, যিনি খুন হন, ছিল সমরের খুব কাছের বন্ধু। সমর কি পুরো খেলাটা সাজিয়েছিল কিশোর ও দীপঙ্করকে দিয়ে। কলকাতার আকাশে সন্ধ্যার আলো মিশে গেছে অন্ধকারে। অভিজিৎ রায় বসে আছেন তার অফিসে, সামনে ছড়ানো ছিটানো নোটবুক, পুরনো কাগজপত্র আর মনোহরের লেখা সেই অসমাপ্ত চিঠি। একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, সমরশীল কি সত্যি এই ছায়াসযন্ত্রের মূল খেলোয়াড়? ভ্রাতৃঘাতী পরিকল্পনা। সমরশীল মনোহরের ছোট ভাই, যাকে পারিবারিক ব্যবসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল 2003 সালে। অভিযোগ ছিল সে হিসাবের টাকা চুরি করত। কিন্তু অভিজিৎ খোঁজ নিয়ে জানতে পারেন তখনও অভিযোগ প্রমাণ হয়নি। মনোহরই তাকে সরিয়ে দিয়েছিলেন যাতে পুরো ব্যবসার দখল নিতে পারেন। সমর তার বন্ধু বিশ্বজিৎ সরকারের সঙ্গে মিলে আলাদা ব্যবসা করতে চেয়েছিলেন, কিন্তু মনোহরের বাধায় সেই ব্যবসাও দাঁড়ায়নি। এবং তখন থেকেই জমতে থাকে বিষ। এক স্বীকারোক্তি, ফোন কলের ফাঁদ। তন্ময় মিত্রের সহযোগিতায় অভিজিৎ এক পরিকল্পনা করেন, সমরশীলের মোবাইল ট্র্যাক করা হবে এবং তাকে একটি মিথ্যা তথ্য দিয়ে প্রলুব্ধ করা হবে। একজন অফিসার ছদ্মবেশে সমরের সঙ্গে ফোনে যোগাযোগ করে, আপনার ভাইয়ের হত্যার বিষয়ে নতুন তথ্য হাতে এসেছে। বিশ্বজিতের ল্যাপটপ থেকে কিছু ইমেইল উদ্ধার হয়েছে যাতে আপনার নাম আছে। সমর চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, কি চাই আপনি? অফিসার বলে, সব তথ্য মুছে ফেলতে হলে আজ রাতেই দেখা করতে হবে পুরনো গ্যারেজে। সমর রাজি হয়। শেষ দৃশ্য, মুখোশ খুলে যায়। রাত 11টা। পুরনো সেই গ্যারেজে আলো নিভে আছে। অভিজিৎ রায়, তন্ময় মিত্র এবং দুজন অফিসার অন্ধকারে অপেক্ষা করছেন। সমরশীল সেখানে পৌঁছালে অভিজিৎ সামনে আসেন। সমরশীল, আপনি বহু বছর ধরে এই খেলাটা খেলেছেন। কিশোর পাল, দীপঙ্কর সেন, এমনকি আপনার ভাইয়ের ঘনিষ্ঠরা, সবাইকে একে একে কাজে লাগিয়ে শেষে হত্যা করেছেন আপনার নিজের রক্তকে। সমর মাথা নিচু করে বলল, তুমি জানো ও আমাকে কি করেছিল? হ্যাঁ, অভিজিৎ বললেন, কিন্তু প্রতিশোধ আর বিচার এক জিনিস নয়। আমি কিছুই করিনি নিজে হাতে, সমর গর্জে উঠল। কিন্তু আপনি পরিকল্পনা করেছেন। কিশোরকে প্রতিশ্রুতি দিয়েছেন সব ফিরে পাবে। দীপঙ্করকে দিয়েছেন অর্থ, আর বিশ্বজিৎকে দিয়ে পেয়েছেন ভিতরের খবর। এক এক করে সবাইকে কাজে লাগিয়েছেন। তন্ময় বললেন, এবার আপনার পালা শেষ। পুলিশ সমরকে গ্রেপ্তার করে। সত্যের পরিণতি। খুনি মনোহরশীল খুন হয়েছেন। বিশ্বজিৎ সরকার আইনজীবী খুন হয়েছেন। নবীন সাহা পরিকল্পিত অ্যাক্সিডেন্ট। মূল ষড়যন্ত্রকারী সমরশীল। সহযোগী কিশোর পাল, দীপঙ্কর সেন। নীরব সাক্ষী শর্মিষ্ঠা দে। শেষ কথা, দীপাশীল এখন তার বাবার কষ্টের ইতিহাস জেনে আরও শক্ত হয়েছেন। তিনি ক্ষমার আলো ফাউন্ডেশন চালিয়ে যাচ্ছেন সমাজে সত্যের আলো ছড়ানোর জন্য। অভিজিৎ রায় একটি নতুন কেসের জন্য আবার তার চশমা ঠিক করেন, কারণ শহরে ছায়া কখনো শেষ হয় না। এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।